আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। জামিল একজন ব্রোকার। তাকে আমরা দেখতে পেয়েছিলাম দ্য ব্রোকার সিনেমাতে, যেটি মুক্তি পেয়েছিল বঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে। মানুষের জমি বিক্রি করে দেওয়া কিংবা ফাঁকা বাসা ভাড়া দেওয়ার ব্যবস্থা করা, এসব কাজ করে কমিশন নেয়াই ছিল তার কাজ। কিন্তু হঠাৎ একদিন তাকে আমরা দেখতে পাই একজন মানুষের কবর খুঁড়তে। কেন তার এই পরিবর্তন? সেই গল্পই আমরা জানব আমাদের ভিডিওর পরবর্তী অংশে। জীবনের শুরুতে জামিল কাজ করত সোনার বাংলা ব্যান্ড দলে, কিন্তু মানুষ এখন বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি করে, সাউন্ড সিস্টেম এনে ফুর্তি করে। তাই সপ্তাহ এরপর সপ্তাহ কেটে যায়, কোনো বুকিং আসে না তাদের। জামিল বুঝতে পারে এই লাইনে থেকে খুব বেশি টাকা ইনকাম করা যাবে না, তাই ব্যান্ড দল ছেড়ে দিয়ে নিজের একটা গানের সিডির দোকান খোলে সে। কিন্তু সে সময়ে সবাই গান ধরতো মোবাইলে কিংবা কম্পিউটারে ডাউনলোড করত। সিডি কিনে গান শোনার সময় কারো ছিল না। সিডির দোকানে শুধু মানুষ আসতো অশ্লীল ভিডিওর সিডি খুঁজতে। তাই সেই ব্যবসাতেও লাভের মুখ দেখতে পায় না জামিল। ফলে সেই ব্যবসাও বন্ধ করে দিতে হয় তাকে। জামিলের স্ত্রীর ধারণা সেই অপয়া, তাই জামিলের কোনো ব্যবসায়ী কোনো সাফল্য আনছে না। জামিল বিয়ের আগে বউকে অনেক স্বপ্ন দেখিয়েছিল, তবে তার স্ত্রী তাকে সান্ত্বনা দেয় যে একদিন তাদের জীবনে অবশ্যই সচ্ছলতা আসবে। ধীরে ধীরে তাদের জীবনে আসে নতুন অতিথি, তাদের মেয়ে তিতলির জন্ম হয়। পরিবারের সচ্ছলতা আনার জন্য জামিল বিভিন্ন ব্যবসা করার চেষ্টা করে, শেয়ার বাজার, কোচিং সেন্টার, কিন্তু কোনো ব্যবসাতেই সে সাফল্যের মুখ দেখতে পায় না। এসব নিয়ে তার শাগরেদ রাসেলের সঙ্গে যখন সে আলাপ করছিল, তখন এলাকার এক চাচা তাদেরকে জানায় সে আমেরিকা চলে যাচ্ছে তার ছেলের সাথে। যাবার আগে তার সবকিছুই বাংলাদেশে বিক্রি করে দিয়ে যাবে। তার একটা বাড়ি ছিল, সেই বাড়িটা যদি জামিলরা বিক্রি করে দিতে পারে, তাহলে বাড়ি বিক্রির 5% টাকা কমিশন দেবে। সেই বাড়িটা জামিলরা বিক্রি করে দেয়, আর সেখান থেকে কমিশন বাবদ পেয়ে যায় 2 লক্ষ টাকা। সেই থেকে শুরু হয় তার দালালি ব্যবসা। বিভিন্ন বাড়ি ভাড়ার দালালি করে একসময় সাফল্যও পায় সে। যদিও এই দালালি পেশা তার স্ত্রী মোটেও পছন্দ করত না, তবে জামিল নিজেকে দালাল না পরিচয় দিয়ে ব্রোকার হিসাবে পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করত। সবচেয়ে বড় কথা, এই কাজ করে সে ভালোই আয় করত এবং এই শহরে মোটামুটি খেয়ে পড়ে বাঁচার মতো একটা পথও তার তৈরি হয়েছিল। ধরেন একজন লোক তার বাসা ভাড়া দেবে, বাসার পানির লাইনের সমস্যা, বাথরুমের সমস্যা, আরও নানান জটিলতা। সে জামিলদেরকে ধরতো, তার ভাড়াটিয়া ঠিক করে দিলে কমিশন দেবে। জামিল ঢাকায় নতুন আসা মানুষদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে সেই ত্রুটিপূর্ণ বাসা ভাড়া নেয়াতে রাজি করল। যেমন এক লোক বলল, এই বাসার কলগুলো তো জং ধরা। জামিল তাকে কাহিনী বানিয়ে বলে, একবার তার ঠিক করে দেওয়া বাসাতে এক ভাড়াটিয়া উঠেছিল। সেখানকার সব কলই ছিল নতুন, কিন্তু কলের ভেতরে ছিল জীবাণু ভর্তি। ফলে সেই ভাড়াটিয়ার মেয়ে পানি খেয়ে অসুস্থ হয়ে যায়। তাই সব ভাড়াটিয়ারই উচিত ভাড়া বাসায় উঠে নতুন কল লাগানো। এভাবে ভাড়াটিয়াদের উল্টাপাল্টা বুঝিয়ে বাসা ভাড়া নেওয়াত সে। আর বাড়িওয়ালাকে বলতো ভাড়াটিয়া এই বাসা ভাড়া নিতে রাজি হয়েছে, কিন্তু ভাড়া সে 2,000 টাকা কম দেবে। এভাবে মাসে মাসে মিথ্যে কথা বলে বাড়ি ভাড়ার টাকার কিছু অংশ নিজের কাছে রেখে দিত সে। তার নতুন বাসায় ভাড়া নিয়ে ভাড়াটিয়াদের লাগতো নতুন ইন্টারনেট লাইন, নতুন ডিশের কানেকশন। সেসব লাইনের কোম্পানিদের সাথেও কথা বলা ছিল তার। সেসব কোম্পানিদের কাছ থেকে লাইন দিয়ে সেখান থেকেও সে কমিশন নিত। এমনকি নতুন ভাড়াটিয়াদের কাজের বুয়া ঠিক করে দিয়ে সেই বুয়ার বেতন থেকেও 10% কমিশন নিত জামিল। এভাবেই মূলত দালালি করে আর মানুষদেরকে মিথ্যে বলে ভুগিযুগি বুঝিয়ে টাকা আয় করত সে। সবকিছু ঠিকঠাক মতোই চলছিল, কিন্তু একদিন তার মেয়ে তিতলির বুকে প্রচণ্ড ব্যথা শুরু হয়। জামিল তার স্ত্রীকে হাসপাতালে নিয়ে যেতে বলে তার মেয়েকে। পরদিন এক দম্পতিকে ফ্ল্যাট দেখাতে যাওয়ার কথা ছিল তার। সেই লোক এবং তার স্ত্রী দুজনেই অনেক বড় চাকরি করে, তাদের টাকার কোনো অভাব ছিল না। বাসা ভাড়া নিয়েই ইন্টেরিয়র করিয়ে উঠে পড়ে তারা। তাদের বাসায় কাজ করার জন্য অবশ্য জামিলকে কোনো বুয়া দিতে হয়নি, কারণ তারা গ্রাম থেকে সুমি নামের ছোট্ট একটি মেয়েকে নিয়ে এসেছিল কাজ করানোর জন্য। এই সুমি মেয়েটি ছিল জামিলের মেয়ে তিতলির বয়সী। সেই সূত্রে জামিলের মেয়েটির প্রতি এক ধরনের মায়া জন্মায়। সুমি জামিলকে পানি খাওয়ায়, আবার জামিলের দেওয়া পারফিউমের ঘ্রাণের প্রশংসাও করে। মেয়েটি জানায় গ্রামে তার মা বাবা তাকে বিয়ে দিয়ে দিচ্ছিল, কিন্তু এই বাড়িতে তাকে পড়াশোনা করাবে বলে সে বাসা থেকে পালিয়ে চলে এসেছে। তবে জামিল খেয়াল করে বাড়ির যে গৃহকর্ত্রী ভদ্রমহিলা বেশ রাগী এবং অল্পতেই সুমি মেয়েটিকে বেশ বকাবকি করে।
তো জামিল পরদিন লোকটির কাছে কমিশনের টাকা নিতে আসছিল। সে তার মেয়ের জন্য একটা চকলেট কিনতে যেয়ে কি ভেবে যেন সুমির জন্য একটা চকলেট কেনে, কিন্তু হঠাৎই তার স্ত্রীর ফোন আসে। তার মেয়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। ডক্টর টেস্ট করে জানিয়েছে তার মেয়ে তিতলির হার্টে ব্লক ধরা পড়েছে। এই বয়সে হার্টের ব্লক ধরা পড়ায় যত দ্রুত সম্ভব তার অপারেশন করতে হবে, আর সেজন্য প্রয়োজন অনেক টাকা। জামিল বিভিন্ন মানুষের কাছ থেকে পাওনা টাকা পায়। এখন সেগুলো ঠিকভাবে ফেরত পাবে কিনা সেটাই দেখার বিষয়। তবে তার স্ত্রীর ধারণা, জামিল লোক ঠকিয়ে দালালি করে মানুষের কাছ থেকে টাকা আয় করে বলেই মেয়ের এরকম অসুখ হয়েছে। সে যদি সততার পথে থাকতো তাহলে হয়তো তার মেয়ের এরকম অসুখ হতো না। তবে জামিল এসব গায়ে লাগায় না। সে তার পাওনা টাকা পাবার জন্য নতুন ঠিক করে দেওয়া সেই দম্পতির বাড়িতে যায়। বাইরে থেকেই সে শুনতে পাচ্ছিল ভেতরে মারধরের আওয়াজ। আসলে তাদের কাজের সেই ছোট্ট মেয়ে সুমি কাজে সামান্য ভুল করায় তাকে মারধর করছিল তারা। হঠাৎ করে মেয়েটির মাথা দেয়ালে ঠুকে দেয় সেই মহিলা, আর সেখানেই জ্ঞান হারিয়ে ফেলে মেয়েটি। জামিল দৌড়ে পরীক্ষা করে দেখতে পায় মাথায় আঘাত পেয়ে সেখানেই মারা গেছে ছোট্ট সুমি। সুমির মৃত্যুতে জামিলের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়। যদিও সেই স্বামী স্ত্রী বোঝানোর চেষ্টা করে এটা আসলে একটা অ্যাক্সিডেন্ট ছিল, কিন্তু জামিল বুঝতে চায় না। ঠিক তখনই সেই লোকটি জামিলকে টাকার অফার দেয়। বলে তার মেয়ের অপারেশন আর ডাক্তারের খরচ সব সে দেবে, বিনিময়ে কাজের মেয়ে মারা যাবার ঘটনাটা চেপে রাখতে হবে। জামিল তীব্র দোটানায় পড়ে যায়। একদিকে তার মেয়ের জীবন, অন্যদিকে অত্যাচারে মারা যাওয়া সেই ছোট্ট মেয়েটির হত্যার বিচার। অবশেষে অসহায় পিতার দৈন্যতা জয়লাভ করে মানবিকতার উপর। নিজের মেয়ের চিকিৎসার জন্য সে সুমির মৃত্যু চেপে যায়, আর ওই দম্পতি তাদের ক্ষমতা ব্যবহার করে সুমিকে কবর দিয়ে দেয় নির্জন এক স্থানে। কিন্তু এরপর থেকে জামিল তীব্র অপরাধ বোধে ভুগতে থাকে। গভীর রাতে ঘুমন্ত অবস্থায় তার মেয়ের চেহারায় সে সুমিকে দেখতে পেত, তাই সে ভয়ে নিচে ঘুমাতো। সুমির স্মৃতি সবসময় তাকে তাড়া করত। এমনকি মেয়ে যখন অপারেশন থিয়েটারে ঢুকছিল তখন সে তার বাবাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু জামিল তাকে এড়িয়ে দূরে চলে যায়। নিজের মেয়েকে বাঁচানোর জন্য অন্য একটি অসহায় মেয়ের মৃত্যুর ঘটনা গোপন করার অপরাধবোধ তাকে কুরে কুরে খেতে থাকে। নিজের স্ত্রী কিংবা সহকর্মী রাসেল কাউকে সে সত্যটা বলতে পারে না। সত্যটা বুকের ভেতরে পুষে রাখার কারণে পাপবোধ কুরে কুরে খেতে থাকে জামিলকে। এদিকে তিতলির অপারেশন সাকসেসফুল হয়ে যায়, সুস্থ হয়ে যায় সে। সেই খুশিতে জামিলের স্ত্রী সবাইকে দাওয়াত করে খাওয়াতে চায়। সেজন্য মুরগি কিনতে গেলে হঠাৎ করে সুমিকে দেখতে পায় আবার জামিল। হ্যালোসিনেশনে তার মনে হতে থাকে মুরগিওয়ালা বুঝি সুমিকেই জবাই করে ফেলছে। ফলে মুরগিওয়ালার সাথে সে অসংলগ্ন আচরণ করতে থাকে। জামিলের এই পরিবর্তন তার স্ত্রীও বুঝতে পারে, কিন্তু তার স্বামীর মনের ভেতরের কষ্ট তার অজানা ছিল। জামিল খেতে বসলে ডালের বাটিতে দেখতে পেত সুমির রক্ত, ফলে বাড়িতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় তার। মাঝে মাঝেই সে গোপনে সুমির কবরের কাছে গিয়ে কাঁদত, আর বাসাতে থাকলে সবসময় কানে বাজত সুমির মার খেয়ে কান্নার শব্দ। রাসেলের সাথে মিলে জামিলের স্ত্রী ঠিক করেছিল তার স্বামী চিকিৎসা করাবে, কিন্তু সেই রাতেই জামিল বাসা থেকে বের হয়ে যায়। রাতের বেলা হাঁটতে থাকে রাস্তা ধরে। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায় না। জামিল আসলে চলে গিয়েছিল সেই খোলা প্রান্তরে যেখানে সুমিকে কবর দেওয়া হয়েছিল। সুমির কবরের কাছেই সে আরেকটা কবর খুঁড়ে ফেলে। তার কাছে মনে হতে থাকে এই পৃথিবীতে সবচেয়ে সুখের স্থান হলো এই কবর, যেখানে কেউ তাকে খুঁজবে না, কেউ তাকে বাধ্য করবে না নিজের পাপের সাথী হতে। নিজের খোঁড়া কবরেই শুয়ে থাকে জামিল, আর তার কল্পনাতে সুমি যেন তার বুক জড়িয়ে শুয়ে থাকে কবরের ভেতরে। প্রিয় দর্শক, জামিলের গল্পটি মূলত একজন সাধারণ মানুষের নৈতিক পতন, অপরাধবোধ এবং আত্মগ্লানির গল্প। জীবনের শুরু থেকে সে বারবার ব্যর্থতার মুখোমুখি হয়েছে। সংসারের দায়িত্ব, অর্থনৈতিক সংকট এবং একমাত্র মেয়ের জীবন বাঁচানোর অসহায় তাগিদ তাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করে যা তার বিবেক কখনোই মেনে নিতে পারেনি। সুমির মৃত্যুর ঘটনাটি গোপন করে জামিল হয়তো নিজের মেয়ের জীবন বাঁচাতে সক্ষম হয়েছিল, কিন্তু সেই মুহূর্তেই সে নিজের মানসিক শান্তি হারিয়ে ফেলে। আদালত তাকে কোনো শাস্তি দেয়নি, সমাজও তাকে অপরাধী হিসাবে চিহ্নিত করেনি, কিন্তু তার নিজের বিবেকই হয়ে ওঠে সবচেয়ে কঠোর বিচারক। প্রতিটি মুহূর্তে সে সুমির মুখ দেখতে থাকে, তার কান্নার শব্দ শুনতে পায়, এমনকি নিজের মেয়ের মুখের ওপরও দেখতে পায় সুমির প্রতিচ্ছবি। এই অপরাধবোধ ধীরে ধীরে তাকে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন করে দেয়। গল্পের শেষ দৃশ্যে জামিল যখন সুমির কবরের পাশে আরেকটি কবর খুঁড়ে তার ভেতরে শুয়ে পড়ে, তখন সেটি আসলে মৃত্যুকে আলিঙ্গন করার দৃশ্য নয়, বরং এটি তার মানসিক মৃত্যুর প্রতীক। সে বিশ্বাস করতে শুরু করে পৃথিবীর কোথাও আর শান্তি নেই। তাই যে মেয়েটির প্রতি সে অন্যায় করেছে তার কবরের পাশেই নিজের জন্য আশ্রয় খোঁজে।
কল্পনায় সুমি তাকে জড়িয়ে ধরে। এটি বোঝায় সে ক্ষমা চাইতে চেয়েছিল, মুক্তি খুঁজছিল এবং নিজের অপরাধের বোঝা থেকে মুক্ত হতে চাইছিল, কিন্তু সেই মুক্তি বাস্তবে তার জন্য সম্ভব ছিল না। গল্পের শেষ অংশটি বোঝায় যে মানুষের সবচেয়ে বড় বিচারক তার নিজের বিবেক। আইন, ক্ষমতা কিংবা অর্থ দিয়ে অনেক সত্য গোপন করা সম্ভব হলেও নিজের অন্তরের আদালত থেকে কেউ পালাতে পারে না। জামিল হয়তো তার মেয়েটিকে বাঁচিয়েছিল, কিন্তু সেই সিদ্ধান্তের বিনিময়ে সে নিজের মানসিক সুস্থতা, আত্মসম্মান এবং জীবনের শান্তি হারিয়েছিল। শেষ পর্যন্ত সে জীবিত থেকেও এক প্রকার মৃত মানুষের মতো হয়ে যায়। এছাড়া গল্পটি সমাজের আরেকটি নির্মম বাস্তবতাও তুলে ধরে। দরিদ্র ও অসহায় মানুষের জীবন অনেক সময় ক্ষমতাবানদের কাছে মূল্যহীন হয়ে পড়ে। সুমির মৃত্যু শুধু একটি শিশুর মৃত্যু নয়, এটি অবহেলিত ও নির্যাতিত অসংখ্য শিশু শ্রমিকের প্রতীক। প্রিয় দর্শক, এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর সবচেয়ে কঠিন শাস্তি কোনো আদালতের রায় নয়, বরং নিজের বিবেকের কাছে প্রতিনিয়ত অপরাধী হয়ে বেঁচে থাকা। অর্থ, ক্ষমতা কিংবা প্রয়োজনের তাগিদে সত্যকে চাপা দেওয়া গেলেও হৃদয়ের গভীরে জমে থাকা অপরাধ বোধ থেকে কখনো মুক্তি পাওয়া যায় না। একটি ভুল সিদ্ধান্ত হয়তো সাময়িকভাবে প্রিয়জনকে রক্ষা করতে পারে, কিন্তু সেই সিদ্ধান্ত যদি অন্য একজন নিরপরাধ মানুষের জীবন কেড়ে নেয়, তবে তার ক্ষত সারা জীবন আত্মাকে রক্তাক্ত করতে থাকে। এই গল্প আমাদের শেখায় মানুষের জীবনে মানবিকতা, সত্য এবং ন্যায়বোধের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। কারণ অন্যায়ের সঙ্গে আপোষ করলে হয়তো জীবন বেঁচে যায়, কিন্তু মরে যায় অন্তরের সুখ। আর একবার সেই সুখ হারিয়ে গেলে সমগ্র পৃথিবী জুড়েও আর কোনো আশ্রয় খুঁজে পাওয়া যায় না। সব মিলিয়ে এই গল্পটি কেবল একজন ব্রোকারের গল্প নয়, এটি একজন বাবার অসহায়ত্ব, একজন মানুষের নৈতিক পরাজয় এবং বিবেকের নির্মম বিচারের গল্প। এর শেষ দৃশ্য আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনে সবচেয়ে কঠিন শাস্তি কারাগার নয়, বরং নিজের অপরাধ বোধ নিয়ে প্রতিটি দিন বেঁচে থাকা। প্রিয় দর্শক বন্ধুরা, এরই মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের এক্সপ্লেনেশন ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আশা করি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায় বিদায়।